এটি হচ্ছে পীরগঞ্জ, গ্রামের সবচেয়ে অভাবগ্রস্ত পরিবার। পরিবারের প্রধান কর্তা হল আসাদ। তবে অলসতার কারণে আসাদের একমাত্র ছেলে রশিদ এখন অবধি বেকার আছে। তবে কোনো রকম রোজগার করে আসাদ তার পরিবার চালায়। তবে তার একটি বদ অভ্যাস আছে, আর সেটি হলো তার লোভ। কে জানতো এই লোভটাই আসাদের জীবন কেড়ে নেবে। বাপের ঘাড়ের ওপর না বসে নিজেও তো একটু কামাই করতে পারিস। তোকে নিয়ে কি ভরসা বলতো? এমন তো না যে পড়ালেখাটাও রাখলি। মন তো বলে এই ভাতের সাথে পড়ালেখাও গিলে খাস। দেখো বাবা, এক কথা আর কত, তা তোমার যা পয়সা, আমার পড়ালেখা চালাতে গেলে যে না খেয়ে মরতে হতো। রশিদ, এই শিখেছিস কিভাবে বাপের সাথে কথা বলতে হয় জানিস না? তা জানবে কি করে? জানবে শুধু মুখে মুখে কথা। তর্ক করলে যদি পয়সা পাওয়া যেত তাহলে তোমার ছেলে আজ পার সমান টাকার মালিক হতো। বড় একটা কাজ যে ভালো পারে, সেটা হলো এই বাপের ঘাড়ে বসে বসে খাওয়া। রশিদ এবার রাগ করে ভাতের প্লেট ছেড়ে উঠে পড়ে। এ কি বাবা, তুই এমন রেগে যাস না। ভাত রেখে যেতে নেই। শোন শোন বাবা, যাস নে। রশিদ ঘর থেকে বেরিয়ে গেল। এবার আসাদের বউ আসাদের উপর ক্ষেপে গেলেন। দিলে না তো ছেলেটাকে শান্তিতে খেতে। এখন হলো তো, শান্তিতে খাও এবার। এই নাও, আরো ভাত নাও। এই বলে আসাদের বউ দাঁড়িয়ে থাকে সেখানে। আরে রাখো, এত চেতে যে যাচ্ছ, ছেলেটাকে বোঝাতে পারো না? আজকাল যা বাজারের দশা, আমাকে কিভাবে যে সামলাতে হয় তার কোনো আন্দাজ আছে? থাকবেই কেন, শুধু তো রান্নার ঘর। তাহলে আমি কি করব? একদিন ঘরের কাজ করেই দেখো না। এখন তো সংসারের বোঝা হয়ে গেছি। তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আমি চলে যাই। আমার এত সময় নাই, যাওয়ার হলে নিজেই চলে যাও না কেন? এরপর আসাদের বউ আসাদের দিকে চেয়ে থাকে। যাবই তো, যাব, তারপর দেখব কিভাবে ভাত পেটে জোটে। এই বলে আসাদের বউ চলে যায় অন্য ঘরে, আর আসাদ ভাত খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে আসাদ সাইকেল নিয়ে বের হয় কাজের খোঁজে। আসাদ তার বউকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, এই যে আর রাগ করে দেখো না, আমি গেলাম কাজের খোঁজে। আসার সময় কি কিছু নিয়ে আসবো? আসাদের বউ ঘর থেকে বের হয়ে এলো আর বলল, আমার কিচ্ছু লাগবে না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। আহা, রাগ করছো কেন? ঘরের আলো চলে গেলে কি হবে? আদিক্ষেতা, এত দরদ দেখাতে হবে না। বলছি যে একটা টিপের পাতা লাগবে। ঠিক আছে, আমি এখন যাই, আর আসার সময় তোমার জন্য সুন্দর একটা টিপের পাতা নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও। ওই দিন সন্ধ্যায় আসাদ বাড়ি ফিরে ব্যাগ ভর্তি বাজার আর হরেক রকম জিনিস নিয়ে। সে দরজায় টোকা দিতে থাকে। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। আসাদের বউ ঘরের দরজা খুলে দেয় আর দেখে যে আসাদের হাত ভর্তি বাজার আরো কত কি। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি এত কিছু? এই সব কি, কোত্থেকে কিনলে? আরে গিন্নি, আগে ধরো এগুলো। কত কি আর, বাজার থেকে আনলাম। কিন্তু টাকা? আজকে খুব ভালো একটা কাজ পেয়েছিলাম। আচ্ছা, সব না হয় বলবো, আগে ঘরে যাই। বাবা, যা গরম পড়েছে। ঘরে ঢুকে আসাদ তার বউকে জিজ্ঞেস করে, এই দেখো, তোমার জন্য একটা নীল শাড়ি এনেছি আর একটা টিপের পাতা। পছন্দ হয় কিনা দেখো তো। আসাদের বউ অপলক তাকিয়ে শাড়ি আর টিপের পাতা দেখতে থাকে। বিয়ের পর থেকেই আসাদের বউ অভাব দেখতে দেখতে সংসারে আছে, কিন্তু এই প্রথম আসাদ তার জন্য এত সুন্দর একটি উপহার নিয়ে এলো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আসাদ বলে ওঠে, দেখো গিন্নি, ওই ব্যাগে রশিদের জন্য একটা শার্ট আছে, আর রশিদকে ফোন করে বাড়িতে আসতে বলো, আর তাকে শার্টটা দিয়ে দাও। আর তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? আসাদের বউ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসাদ তার বউয়ের এমন নীরবতা দেখে বলে ওঠে, কি হলো গিন্নি, এমন চুপ করে আছো যে? আসাদের বউ তখন আবেগপ্রবণ হয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আসলে আসলে খুবই সুন্দর হয়েছে শাড়িটা, কিন্তু তোমার জন্য কিছু কিনলে না যে? আরে, আমার জন্য অন্য কোনো সময় কিছু কিনবো, আর তুমি চিন্তা করো না।
পরদিন সকালে আসাদের এক প্রতিবেশী রফিক গ্রাম প্রধানকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে, আর সে হন্তদন্ত হয়ে আসাদকে খুঁজতে থাকে। রফিক চিৎকার করে বলতে থাকে, এই আসাদ, আরে ও আসাদ, এই কোথায় তুই? বেরিয়ে আয়, আমার ছাগলটা কোথায় রেখেছিস? আর তখনই ঘর থেকে আসাদের বউ বেরিয়ে এলো আর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, আপনারা কাকে খুঁজছেন? আমরা আসাদকে খুঁজছি। আসাদ কোথায়? তাকে বেরিয়ে আসতে বলো। সে তো বাড়িতে নেই, কাজের খোঁজে বাইরে গেছে। যাও আছি তাকে বাইরে। আমার ছাগল চুরি করে এখন পালিয়ে বেড়াচ্ছে। তাকে বলে দিও সন্ধ্যায় সালিশে সে যেন উপস্থিত থাকে, নয়তো চুরির অপরাধে তাকে জ্যান্ত আগুনে পুড়ে মরতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ, কি বলছেন এসব? আমার স্বামীর অভাব আছে, কিন্তু অমন বাজে কাজ সে কখনোই করবে না। এত সাপাই গাইতে হবে না, প্রমাণ আছে আমাদের কাছে। একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তোমার স্বামীও তেমন হয়েছে, কথা বাড়ানোর প্রয়োজন নেই। যদি আসাদ না আসে তাহলে তার বাড়ি আমরা ভেঙে দেব। তাকে বলে দিও আসাদের বউ। এই বলে গ্রাম প্রধান এবং রফিক আসাদের বাড়ি হতে চলে আসে। ওইদিকে আসাদের বউ চিন্তিত হয়ে পড়ে, তার হাত পা কাঁপতে থাকে। সে বুঝতে পারছে না একটু আগেই তারা কি বলে গেল। তাহলে কি কাল তার স্বামী আসলেই ছাগল চুরি করে বেচে দিয়ে ওই টাকা দিয়ে এত কিছু এনেছিল? ওই দিন সন্ধ্যায় আসাদ কাজ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে দেখল তার বউ উঠানে বসে আছে মাথায় হাত রেখে। আসাদ তার বউকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি গো গিন্নি, কি হয়েছে তোমার? কি নিয়ে এত চিন্তা করছো? ভাবছি আজ আজ আবার কারো গরু চুরি করে বেচে দিয়ে এলে না তো? কি বলছো এসব গিন্নি? তুমি যে রফিক সাহেবের ছাগল চুরি করে কাল এত কিছু এনেছিলে তা আমি জেনে গেছি। আসলেই পাপ কখনো চাপা থাকে না। কি সব যাতা বলছো? পাগল হলে নাকি? শাক দিয়ে মাছ ঢাকছো? তাদের কাছে সব প্রমাণ আছে। তারা তোমাকে সন্ধ্যায় গ্রাম প্রধানের সালিশে যেতে বলেছে। না গেলে আমাদের ঘরটা ভেঙে ফেলবে, নয়তো তোমাকে জ্যান্ত আগুনে পোড়াবে। আমাকে সত্যিটা বলো বলছি। আসলে গিন্নি, তুমি তুমি আর কিছু বলতে হবে না, আমি গেলাম। অভাবীর ঘরে থাকা যায়, লোভীর ঘরে আমি থাকতে পারবো না। গিন্নি, গিন্নি। আসাদ ডাকা সত্ত্বেও তার বউ তাকে রেখে বাপের বাড়ি চলে যায়। আসাদ বসে বসে কান্না করতে থাকে। আমি কি করলাম? লোভ করে এখন আমি অসহায় সম্বলহীন, আমার পরিবারটাও নেই। ওইদিকে অনেক হইচই পড়ে গেছে। রফিক সাহেব, গ্রাম প্রধান সহ আরো অনেকে এই দিকেই আসছে। এটা দেখে আসাদ পালাতে থাকে। পেছনে তারা ধাওয়া করতে থাকে। আসাদ তবুও ভয় নিয়ে ছুটতে ছুটতে অজানা এক রাস্তায় চলে আসে। কিছু একটার হোঁচট খেয়ে সে পড়ে যায় সেই রাস্তায়। হঠাৎ আবার বৃষ্টি হতে শুরু হয়। আসাদ এখন চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে কোথায় একটু থাকার জায়গা পাবে। পেছনে তাকিয়ে দেখল আলোয় ঝলমলে এক রাজপ্রাসাদ। আসাদের কি যেন একটা হয়ে গেল। এক পা করে সে ওই প্রাসাদের দিকে যাচ্ছে। আসাদ ওই প্রাসাদে ঢুকে পড়ে, কিন্তু অবাক করার বিষয়, তার পরনে এবার সাধারণ পোশাকের বদলে এক রাজকীয় পোশাক চলে এসেছে। হে কি, আমি কোথায়? আর আমি এটা কি পড়েছি? দেখে তো মনে হচ্ছে কোনো রাজার পোশাক, কিন্তু তখনই সে দেখল তার সামনে এক রাজ সিংহাসন, যার পাশে এক মন্ত্রী, যার দুই পাশের আসনগুলোতেও লোকজন বসে আছে। মনে হচ্ছে রাজার কোনো মজলিস, যেখানে রাজসভার অন্যান্য সদস্যরা বসে আছেন। সভাসদগণ আসাদের দিকে তাকিয়ে জয়ধ্বনি দিতে লাগে। জয় রাজা চন্দ্রদাসের জয়, জয় রাজা চন্দ্রদাসের জয়। আসাদ কিছুই বুঝতে পারছে না, এখানে সবাই তাকে রাজা কেন মানছে। পরে লোভে পড়ে সে ভাবতে লাগে, ওই গ্রামে চোর হিসেবে থাকার চেয়ে এখানে রাজা হয়ে থাকা হাজার গুণ ভালো। নতুন রাজার জয় হোক। খামোশ, আজ থেকে আমি তোমাদের রাজা আর তোমরা আমার প্রজা। নতুন রাজার জয় হোক।
রাজভাণ্ডারের দায়িত্ব কার কাছে? আগে আমার কাছে। আজকের মতো সবাই এখানেই শেষ করছি। আপনারা উঠুন, আর আপনি আমাকে রাজকোষে নিয়ে চলুন তো। এখান থেকে সব ধনরত্ন সোনাদানা নিয়ে আজই চলে যাব, আর আর আমি বড় লোক হয়ে যাব। লোকটি আসাদকে রাজকোষে নিয়ে যায়, আর আসাদ অবাক চোখে তাকিয়ে থাকে। কত সোনা দানা অলংকার এই ঘরে। সে শুধু ভাবতে থাকে, এখান থেকে একটু সোনা দানা নিলে কেউ টেরও পাবে না। সে এবার ওই লোকটিকে বলে, এবার আপনিও চলে যান, এখানে আমার কিছু কাজ আছে। লোকটি চলে যায়, আর আসাদ দেরি না করে ওই ঘরে চলে যায়। আর সেখানে একটা বস্তা পড়ে থাকতে দেখে বলে ওঠে, এ তো দেখছি মেঘ না যাইতেই জল। যাই যাই যাই, বস্তায় ভরে ফেলি। আসাদ বস্তায় সোনা দানা ভরে ঘরের বাইরে আসতেই দেখে এখানে তো খুটখুটে অন্ধকার। একটু আগেও যেখানে ঝলমলে আলো আর 2-3 জন প্রহরী ছিল, সেখানে এখন ভয় আর ভয়। এ কি কাণ্ড! কোথায় গেল সব মানুষ? কে আছো? আলো জ্বালাও, রাজার আদেশ, আলো জ্বালাও। এত অন্ধকার যে সামনে এক কদম পা দিতেও ভয় করছে। তবুও আসাদ ধীর পায়ে হাঁটতে থাকে। হঠাৎ হোঁচট খেয়ে সে পড়ে যায়, আর কোথা থেকে যেন অদৃশ্য হাসির শব্দ শোনা যায়। কে? কোথায় যাচ্ছিস? কে কে ওখানে? অনেক বছর আগে আমাদের শত্রু পক্ষের ভয়ে রাজা চন্দ্রদাস আমাদের এই রাজ্যের সবাইকে খাবারের সাথে বিষ দিয়ে, আর সে নিজে সব সোনা দানা নিয়ে পালিয়ে যায়। সেই থেকে আমরা এখানে অভিশপ্ত আত্মা হয়ে আটকে গেছি। তোর মতো অনেকে এখানে আনা হয়েছিল, কিন্তু তারাও তোর মতো লোভে পড়ে যায়। আমাদের তারা মুক্তি দেয়নি, আর আমরাও তাদের ছেড়ে দিই। না না, এ হতে পারে না। আমাকে যেতে দাও, আমি বাঁচতে চাই। এইসব সোনা দানা তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। জানিস না, লোভে পাপ, আর পাপে মৃত্যু। এখন তোরও এমন মৃত্যু হবে। এরপর ওই রাজপ্রাসাদ থেকে আসাদের ভয়ঙ্কর এক চিৎকার শোনা যায়, আর ওই প্রাসাদটা এখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। যেখানে নেই কোনো আলো, নেই কোনো মানুষ, আছে শুধু অভিশপ্ত আত্মাদের মেলা।